রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এরকম কিছু একটা হবে আর কি। তো এটা আমার জানার ইচ্ছাও নাই আর মুখস্থ করার ইচ্ছাও নাই আমার, কারণ এরকম একটা বিরক্তিকর সিস্টেম, এরকম বিরক্তিকর আসলে নিয়মকানুন বাংলাদেশে পসিবল। আর বিআরটিতে এখন নতুন করে একটা ধান্দা বের করছে, সেটা হচ্ছে এটা কি আমাদের মতো সাধারণ মানুষ কি জানে আমরা কি বিআরটিতে গিয়ে সারাদিন বসে থাকি? মানে হাজার হাজার কোটি টাকা জনগণের থেকে কিভাবে ধান্দামি করে নিবে সেই পায় তারা আর কি, আর কিচ্ছু না। আপনার বাইকের সব কাগজ ওকে আছে, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু সমস্যাটা হচ্ছে গোড়ায় এরা হচ্ছে সবচেয়ে বড় দালাল, কারণ এরা দালাল পালে। আমি নিজে নিজে লাইসেন্স করছি, ড্রাইভিং লাইসেন্স করছি, তো সেখানেও কিছু বিড়ম্বনার শিকার হয়েছি, কারণ এর আগেও যে বাইক ইউজ করছি বা রাস্তায় চলছি কোনো সময় আসলে এটার কারণে বিড়ম্বনার শিকার হইতে হয় নাই। কেন এগুলো কি সিম্পল ভাবে করা যায় না? আমরা কি সিম ইউজ করি না? একটা সিমটা কি কম অকারেন্স হয় বা কম ক্রাইম হয়? একটা সিমটা ক্রাইম হতে পারে না? সিমের মালিকানা পরিবর্তন করতে গেলে দুটো ফিঙ্গার দিলেই হয়ে যায়, আর এটার জন্য কত কিছু করা লাগে। তো চাইলেই সহজ করা যায়, কিন্তু সহজ করবে না। হে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক বিডি। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যারা নাকি আসলে বাইক বা গাড়ি এইসব জিনিসগুলো নিয়ে আসলে লাড়াচাড়া করি, তো তাদের সাথে বিআরটির একটা সম্পর্ক আছে, এটা সবাই জানে আমরা। কারণ লাইসেন্সের ক্ষেত্রে হোক, বাইকের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের আসলে মাঝে মাঝে বিআরটিতে যাওয়া লাগে। তো আসলে এই বিআরটির মধ্যে যে কি পরিমাণে ভোগান্তি, কেউ যদি দালাল ছাড়া নিজে নিজে কাজ করে সে জানে। তো সেই আলোকেই আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে একটা জিনিস আপনাদের দেখাই। আচ্ছা, এই যে ডিজিটাল নাম্বার প্লেটের পিছনে যে চিপসেটটি আছে, এটা মূলত কাজটা কি আপনারা কেউ কি জানেন? আসলে এই চিপসেটের কারণে আমার 2600 টাকা গচ্চা গেছে। কারণ হচ্ছে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলাম। এখন বাইক কেনার পরে হয়েছে কি, আমি নিজে নিজে মালিকানা পরিবর্তন করতে গেছি। তো মালিকানা পরিবর্তন করতে যাওয়ার পরে আমার সবকিছু ঠিক ছিল, কিন্তু যখন নাকি পরিদর্শক এসে গাড়িটা দেখছে, তখন হয়েছে কি বাইকের নাম্বার প্লেটের পিছনে এই চিপসেটটা ছিল না। তো আমি এটা কেনার সময় দেখছি, কিন্তু আসলে তেমন একটা গুরুত্ব দিই নাই, যে কারণে আমি ভাবছি এটার কাজ কি। কারণ এর আগেও যে বাইক ইউজ করছি বা রাস্তায় চলছি কোনো সময় আসলে এটার কারণে বিড়ম্বনার শিকার হইতে হয় নাই। তো যখন মালিকানা পরিবর্তন করতে গেছি, তখন বাইকটা দেখার পরে বলতেছে যে এই চিপসেট ছাড়া মালিকানা পরিবর্তন হবে না। এখন এই চিপসেট তো আপনার আলাদা কিনতেও পাওয়া যায় না। তো আমার নতুন করে আবার নাম্বার প্লেটের জন্য আবেদন করতে হয়েছে। তো আবেদন করার পরে সম্ভবত আপনার 2250 থেকে 60 টাকার আশেপাশে হবে আর কি, ফি জমা নিছে সরকারিভাবে। এখন আপনি যে নাম্বার প্লেটটা নতুন করে করবেন, ঠিক আছে, নিয়ম যেটা সবার জন্য, কারণ নিয়ম তো নিয়মই, নিয়ম তো সবার পালন করতেই হবে। আর সরকারি নিয়ম তো বুঝেনি, যে পাইলাম মানুষের উপর এটা চাপাই দিলাম আর কি, এরকম একটা অবস্থা। কারণ প্রতিবাদ করার মতো তো কেউ নাই। কারণ আমি কখনো এর আগে বাইকের নাম্বার প্লেটের বিষয়ে কখনো যাই নাই বা কাজ করিও নাই। পরে তারা বলতেছে থানায় আগে জিডি করতে হবে। তো একটা নাম্বার প্লেট হারা গেছে, জন্য থানায় আগে জিডি করতে হবে। গেলাম জিডি করতে, সেখানে যাওয়ার পরে পুলিশ মানে কোন থানায় হারাইছে, কোন জায়গায় হারাইছে, নানা ধরনের কথা, মানে ওইখানে জিডি নিবে না। পরে সেখানে 200 টাকার মতো দিয়ে আর কি জিডিটা করানো লাগছে। তো জিডি করানোর পরে গেলাম হচ্ছে আবার বিআরটিতে যাওয়ার পরে হচ্ছে কি, তারা এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, মানে একটা মানে কি পরিমাণ একটা হ্যাসেলের শিকার করে আসলে যারা নাকি দালাল ছাড়া কাজ করতে যায় তারা বুঝে। তো যাই হোক, এই রুম থেকে ওই রুম দৌড়াদৌড়ি করার পরে মোটামুটি কাজ হয়েছে। কাজ হওয়ার পরে আর কি নতুন করে নাম্বার প্লেট আসছে। এরপরে হচ্ছে মালিকানা পরিবর্তন করতে পারছি। মানে এটা যে আসলে কিসে কাজে লাগে এটা আমার এখনো জানা নাই, আপনাদের জানা থাকলে আপনি জানাতে পারেন। তো এই হচ্ছে আসলে বিআরটি এর অবস্থা। তো যতটুকু আমি গুগল করে জানতে পারলাম যে এই লম্বার মাথাটাকে সম্ভবত আরএফ আইডি বলে, মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এরকম কিছু একটা হবে আর কি। তো এটা আমার জানার ইচ্ছাও নাই আর মুখস্থ করার ইচ্ছাও নাই আমার, কারণ এরকম একটা বিরক্তিকর সিস্টেম, এরকম বিরক্তিকর আসলে নিয়মকানুন বাংলাদেশে পসিবল। এটা নাকি দিছে হচ্ছে আপনার ট্র্যাকিং করতে সুবিধা হয়, যদি বাইক সাপোজ বাইক চুরি হইলো বা দেখা গেল যে পুলিশ যাতে একটা গাড়ি বা একটা বাইক আইডেন্টিফাই করতে পারে, এই কারণে এই চিপসেট ইউজ করা হয়। কিন্তু এটা 100% কোনো কাজেরই না। মানে হাজার হাজার কোটি টাকা জনগণের থেকে কিভাবে ধান্দামি করে নিবে সেই পায় তারা আর কি, আর কিচ্ছু না। তো এই হচ্ছে বিআরটি এর অবস্থা। আর বিআরটিতে এখন নতুন করে একটা ধান্দা বের করছে, সেটা হচ্ছে আমরা নাকি যখন বাইকের মালিকানা পরিবর্তন করতে যেতাম, তখন হয়তো কি বাইকের যে ক্রেতা বিক্রেতা এবং বাইক সহ একটা ফাইল কমপ্লিট করে যেতাম, পরিদর্শক এসে বাইকটা দেখতো, সিগনেচার করে দিত,
মানে কিছু ফর্মালিটিস ছিল, সিগনেচার করে দিত, ওকে হয়ে যেত কাজ। আর এখন করছে কি, আপনার যে বিক্রেতা যে বিক্রি করবে আর কি বাইকটি, তারও বিএসপি অ্যাকাউন্ট থেকে আবেদন করতে হবে যে আমি বাইকটি বিক্রি করতেছি। যে ক্রেতা তারও আবেদন করতে হবে। এরপরে হচ্ছে বিআরটি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, সেই ডেটে গিয়ে বাইকটি পরিদর্শন করানো লাগবে। তো দিন দিন আপডেট হইতেছে, দিন দিন ডিজিটাল হইতেছে, জিনিস আরো সহজ হবে, তাই না? এখন কার ভাই এত সময় আছে যে 2-3 দিন বিআরটি পিছনে দৌড়াদৌড়ি করবে? আসলে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে তো দালালের কোনো প্রয়োজন নেই, তাই না? কারণ দালাল কি করবে? আপনার বাইক আছে, ক্রেতা আছে, বিক্রেতা আছে, আপনার বাইকের সব কাগজ ওকে আছে, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু সমস্যাটা হচ্ছে গোড়ায়। যেমন আমার এই বাইকটা আমি কিভাবে মালিকানা পরিবর্তন করছি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, ঠিক আছে? তো আমি তো আগেও সেকেন্ড হ্যান্ড বাইক ইউজ করছি, তো নিজে মালিকানা পরিবর্তন করছি। তো সেই ধারাবাহিকতায় একটা যখন ক্রয় করি, তখন আমি কোনো দালাল টালাল ধরি নাই, আমি নিজেই সবকিছু কমপ্লিট করে বিআরটিতে চলে গেছি। এখন বিআরটিতে যাওয়ার পরে হয়েছে কি, বলতেছে 2 দিন আগে আমরা অনলাইন করে ফেলছি, মানে আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। এটা কি আমাদের মতো সাধারণ মানুষ কি জানে আমরা কি বিআরটিতে গিয়ে সারাদিন বসে থাকি? হ্যাঁ, এটা কি হইলো? এখন যে বাইকের মালিক সে থাকে হচ্ছে সোনারগাঁ, সেই সোনারগাঁ থেকে আসছে ইকুরিয়া। এখন ওই লোকে হচ্ছে চাকরিজীবী, তার কি সম্ভব প্রতিদিন ছুটি নিয়ে যে বাইকের মালিকানা পরিবর্তন করে দেবে দৌড়াদৌড়ি করার জন্য? মানে প্রতিনিয়ত আপনারা এইসব হ্যাসেলগুলো করে বিআরটিতে। মাঝে মাঝে এগুলো বক্তব্য মাদারচোদ, যে কটা কর্মকর্তা আছে প্রত্যেকটা মাদারচোদ। সবচেয়ে বড় কথা হচ্ছে বিআরটিতে ঢুকলে আপনারা দেখবেন অ্যানাউন্স করতে থাকে, সম্ভবত এটা রেকর্ডিং করা থাকে তাদের, যে দালাল ধরবেন না, দালাল ধারা লাইসেন্স হয় না, এটা হয় না, সেটা হয় না। কিন্তু বড় দালাল হচ্ছে বিআরটিতে যেসব কর্মকর্তাগুলো আছে না, এরা হচ্ছে সবচেয়ে বড় দালাল। কারণ এরা দালাল পালে। আমি নিজে লাইসেন্স করছি, ড্রাইভিং লাইসেন্স করছি, তো সেখানেও কিছু বিড়ম্বনার শিকার হয়েছি। তো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে আমি এটা নিয়ে একটা ভিডিও করব, আপনার সাথে শেয়ার করবো সেই ভিডিওটা। হয়েছে আমি লাইসেন্স করছি, দালাল, কারণ দালালে কেন টাকা দিব? আমি একদম 4-5 হাজার টাকায় লাইসেন্স করে ফেলছি, আর দালাল চাই 12-13 হাজার টাকা। তো আমার কি টাকা কি চুলকায়? এই কারণে আমি নিজে করছি। দরকার হলে একটু হ্যাসেল হোক, সমস্যা কি? কারণ যেখানে ঠেকবো সেখানে শিখবো, একটা কথা আছে না? তো আমি সেই ধারাবাহিকতা আমি নিজেই করি। আমি কখনো দালাল ধরিও না, দালাল ধরবো না। 1 টাকা খরচ হোক আর 2 টাকা খরচ হোক। তো যাই হোক, আজকে ভিডিওর বিষয়বস্তু ছিল এই বিআরটি নিয়ে কিছু আলোচনা করব। এগুলাই দিন শেষে বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এরা সবচেয়ে বড় ভুল। আপনার সরকার পতন আছে, সরকারের পতন হয়, কিন্তু এই যে যারা আমলা আছে, সাধারণ জনগণ সবচেয়ে বেশি নির্যাতিত এই আমলাদের কারণে। এরা পুরো সিস্টেমটাকে বুঝছেন, পুরো লক করে রাখছে। আপনি যান এই বিআরটির মধ্যে যান, কেন এগুলো কি সিম্পল ভাবে করা যায় না? আমরা কি সিম ইউজ করি না? একটা সিমটা কি কম অকারেন্স হয় বা কম ক্রাইম হয়? একটা সিমটা ক্রাইম হতে পারে না? সিমের মালিকানা পরিবর্তন করতে গেলে 2 ফিঙ্গার দিলেই হয়ে যায়, আর এটার জন্য কত কিছু করা লাগে। তো চাইলেই সহজ করা যায়, কিন্তু সহজ করবে না। তো দিন শেষে ভাই ব্রাদার একটা কথাই বলবো, নিজে করার, নিজে কাজ করলে বা নিজে কোনো কিছু করার চেষ্টা করলে আসলে অভিজ্ঞতা বাড়ে। যেমন আমি আপনাদের সাথে আজকে এই কথাগুলো শেয়ার করতে পারলাম এই কারণেই, কারণ আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছে বা আমি করার ট্রাই করছি এই কারণে। তো ভাই ব্রাদার, সরকারি প্রত্যেকটা সেক্টরে ভোগান্তি করার চেষ্টা করবে, কিন্তু নিজে কাজ করবেন এবং প্রতিবাদ করার চেষ্টা করবেন, দেখবেন আস্তে আস্তে সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকম বিআরটিতে কোনো হ্যাসেলের শিকার হয়েছেন কিনা, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।